গতকাল রাত থেকে দেশের সোশ্যাল মিডিয়া যেন আগুনের মতো জ্বলছে। একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া ঝড় মাত্র ২৪ ঘন্টার মধ্যে এমন মোড় নিয়েছে যা কেউ কল্পনাও করেনি। ডাক্তার শফিকুর রহমান, দেশের অন্যতম শীর্ষ নেতা এবং জামায়াতে ইসলামের আমির, রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি শুলে চড়ানো হলেন। অভিযোগটি ছিল ভয়াবহ। তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট করা হয়েছে, যার বাংলা অর্থ দাঁড়ায় এমন যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। একজন জাতীয় পর্যায়ের নেতার অ্যাকাউন্ট থেকে এমন অশোভন ও নারী বিদ্বেষী মন্তব্য দেখে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। অনলাইনের প্রতিবাদ গড়িয়ে গেল রাজপথে। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য লুকিয়েছিল আরও গভীরে। পোস্ট আসার সাথে সাথেই বিএনপি এবং ছাত্রদল এমনভাবে সক্রিয় হলো যেন তারা আগে থেকেই প্রস্তুত ছিল এই মুহূর্তের জন্য। দেশজুড়ে তারা কর্মসূচি ঘোষণা করে দিল। তাদের দাবি ছিল স্পষ্ট, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সত্যতা যাচাই করার প্রয়োজন তারা মনে করল না মোটেই। পরিস্থিতি এমন দাঁড়ালো যে মনে হচ্ছিল তারা শুধু এই সুযোগটির অপেক্ষাতেই ছিল। কিন্তু বাংলার পুরনো প্রবাদ তো মিথ্যা বলে না, চোরের ১০ দিন আর গৃহস্থের একদিন। আজ সেই একদিন এসে গেছে এবং সবকিছু হয়ে গেছে জলের মতো পরিষ্কার। অপবাদ দিয়ে পার পাওয়া গেল না শেষ পর্যন্ত। ২৪ ঘন্টার মধ্যেই আজ জামায়াতের মিডিয়া বিভাগ একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকে, যেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেয়া হয়নি, বরং দেয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ, যা দেখে সবাই হতবাক। জামায়াতে ইসলামের আইটি এক্সপার্টরা লাইভ স্ক্রিনে দেখিয়ে দিলেন কিভাবে আমিনা জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল, এবং এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। তাদের প্রমাণ অনুযায়ী এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিনা জামায়াতের ইমেইলে প্রবেশ করে দেখালো যে সেখানে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুবই শক্তিশালী ভাইরাস এবং ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অ্যাক্সেস নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এত দ্রুত রিকভার করা সম্ভব কিভাবে। তাদের সেই প্রশ্নের জবাবও দিল আইটি টিম। তারা দেখালো কিভাবে হ্যাকাররা নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং শকিং অংশটি ছিল অন্য জায়গায়। জামায়াতের আইটি সেল প্রমাণ করার চেষ্টা করেছে যে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারওয়ারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল বলে তারা দাবি করেন। শুধু ইমেইল নয়, হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই বিতর্কিত পোস্টটি করেছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে বলে জানাচ্ছে। তাদের মতে এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র। এর যে নিচু কাজ আর কি হতে পারে বলে তারা প্রশ্ন তুলছে। নিজেদের খোরাকুপে আজ নিজেরাই পড়েছে এই জাতীয়তাবাদী দল বলে জামাত সমর্থকরা দাবি করছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো এই ভাইরাল স্ক্রিনশট নিয়ে। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছিল সেটি ভালো করে খেয়াল করলে দেখা যায় পোস্ট দেওয়ার সময় থেকে স্ক্রিনশট নেওয়ার সময়ের ব্যবধান মাত্র ১ মিনিট। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিল শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার উদ্দেশ্যে। পোস্ট করার সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট অথবা লগ আউট করা হয়েছে। এটি যে কত সুকৌশলে পরিকল্পিত ছিল তা বোঝা যায় এর পরের ঘটনা থেকে। হ্যাক করার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যাতে মনে হয় জামায়াত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়। ১ মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা সবকিছুই ছিল একই স্ক্রিপ্টের অংশ বলে মনে করছেন জামায়াত। তাদের দাবি সম্ভবত তারেক রহমানের নির্দেশনায় এই পুরো অপারেশন পরিচালিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই কাজ করা হলো? জামায়াতের বিশ্লেষণ অনুযায়ী কারণটা পরিষ্কার। মাঠে আন্তর্জাতিক সম্পর্কে, পলিসি মেকিংয়ে এবং জনসমর্থনে কোনো জায়গাতেই বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। তাই তারা আজ বেছে নিয়েছে অনলাইন স্যাবোটেজের পথ। যারা আজ ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে, তাদের নিজেদের ইতিহাস কি? যে দল নারীদের হিজাব টেনে খুলেছে, পেটে লাথি মেরেছে, ছুরিকাঘাত করে হত্যা করেছে, তারাই এখন সাধু সেজে নারী অধিকারের কথা বলছে বলে জামায়াত পাল্টা অভিযোগ করেছে। প্রযুক্তির কাছে মিথ্যাচার ধরা পড়লেও এখানে জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আধুনিক যুদ্ধের যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো। গতকাল রাতে যা ঘটল তাতে জামায়াতের ২টি বিষয় স্পষ্ট হয়ে গেছে। প্রথমত, তাদের আইটি টিমের দক্ষতা, এবং দ্বিতীয়ত তাদের পলিটিক্যাল উইংয়ের চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু বানানো।
কিন্তু তারা কি করলো? টুইটারে একটা দায়সারা পোস্ট দিয়ে বলল হ্যাক হয়েছে এবং ব্যাস, দায়িত্ব শেষ। পুরো টিম ঘুমিয়ে রইল। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হরণ করে ফেলেছে পুরোপুরি। ফেসবুকের জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। রাজনীতিতে এই ধরনের দেরিতে টনক নড়ার স্বভাব একেবারে আত্মঘাতী। সবচেয়ে ভয়াবহ অভিযোগ হচ্ছে স্বয়ং রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানো হয়েছে, যা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারত। কিন্তু জামায়াত এই বিস্ফোরক ব্যাপারটাকে জনপরিসরে ঠিকমতো আনতেই ব্যর্থ হয়েছে। এটা নিয়ে তো দেশ জুড়ে ঝড় ওঠার কথা ছিল, প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল হ্যাকিংয়ের 10 মিনিটের মধ্যেই, কিন্তু তারা ডিফেন্সিভ মোডে চলে গেল। রাজনীতিতে শুধু ডিফেন্স দিয়ে হয়তো গোল আটকানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। জামায়াতের এই পরিস্থিতি অনেকটা মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ঘটনার কথা মনে করিয়ে দেয়। মিডিয়ার কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। মিশরের জনগণ সেটা বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, অথচ আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। পরে জানা যায় ওই চাকরি ছিল সম্পূর্ণ অবৈতনিক। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মুরসি নিজে যে বেতন পেতেন সেটাও তিনি কখনোই তোলেননি। আজও প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টেই সেই টাকা জমা আছে। কিন্তু মুরসি কি এই তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন? উত্তর হচ্ছে না। মুরসি এবং তার পরামর্শদাতাদের রাজনৈতিক বুদ্ধি বা মিডিয়া সেন্স ছিল না। তারা ভাবতেন আমরা তো সৎ, আল্লাহ দেখছেন, এটাই যথেষ্ট। কিন্তু রাজনীতিতে আল্লাহকে সাক্ষী রাখার পাশাপাশি জনগণকেও দেখাতে হয়, জনগণের সাথে কানেক্ট করতে হয়। জনগণের সাথে কানেক্ট করতে না পারার কারণে মুরসিকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। গতকাল রাতে যখন জামায়াত প্রমাণ নিয়ে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানুষের মস্তিষ্কে স্ক্রিনশট গেঁথে গেছে। রাজনীতি আসলে একটা পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, বরং মানুষ কি বিশ্বাস করছে সেটাই আসল কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের নির্বাচনে নারীরা পাল্লা ভারী করতে পারে। আর জামায়াত সেটা খণ্ডন করতে সময় নিল 12 ঘন্টা, যা ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য যথেষ্ট। মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে স্পষ্ট। যখন ভুয়া পোস্ট এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল, আর যখন জামায়াত প্রমাণ করলো এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়ায় সেই হইচই নেই। জামায়াতকে বুঝতে হবে এই মিডিয়া তাদের বন্ধু নয় মোটেও। তাদের নিজস্ব শক্তিশালী মিডিয়া সেল এবং বিকল্প প্ল্যাটফর্ম না থাকলে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হবে। জামায়াতের উচিত ক্ষমতায় যাওয়ার আগেই এই দুর্বলতাগুলোতে নজর দেয়া। ভোটে জিতে ক্ষমতায় আসা হয়তো তাদের জন্য কঠিন নয়, কিন্তু ক্ষমতায় থাকার পর আসল যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়ার। বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো তখন প্রতিদিন হাজারটা গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করবে। যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা সামলানো না যায় তবে ক্ষমতায় টিকে থাকাই হবে মুশকিল। জনগণকে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়ে দেয়া হবে। জামায়াতের এখন সবচেয়ে বেশি দরকার একটি র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা কোনো গুজব ওঠার 10 মিনিটের মধ্যে কাউন্টার দেবে। টুইটারে একটি পোস্ট দিয়ে দায় সারলে কাজ হবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। আজকের এই চাঞ্চল্যকর ঘটনার শেষ বিশ্লেষণে দাঁড়িয়ে বলা যায়, গতকাল রাতের ঘটনা জামায়াতের জন্য একটি জোরালো সতর্কবার্তা। রাষ্ট্রপতির দপ্তর জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনই বড় ধরনের আন্দোলন বা আইনি ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে দায়ীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মিডিয়া টিমের খোলনলচে পাল্টাতে হবে, রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। জামায়াতের সামনে এখন 2টি মডেল রয়েছে। প্রথমত মুরসি মডেল, যারা সৎ কিন্তু প্রোপাগান্ডায় ভেসে গিয়ে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত এরদোয়ান মডেল, যিনি ফেস টাইমে এসে জনগণকে রাস্তায় নামিয়ে সফল হয়েছেন। জামায়াতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনৈতিক বুদ্ধি বাড়াতে হবে, জনগণের নাড়ি বুঝতে হবে, নতুবা ইতিহাস কাউকে ক্ষমা করবে না।